Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমার নাম ডক্টর রুচিতা চক্রবর্তী এবং আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর এখন আমি শুরু করতে চলেছি আমার 3 নম্বর লেকচার, যেটা হলো মিনিমাম ওয়েজেস আন্ডার কোড অন ওয়েজেস। 2019-এর এই আইনটির আন্ডারে ন্যূনতম মজুরি সম্পর্কিত আইনগুলো এবং বাকি ব্যাখ্যাগুলো আমরা দেখে নেব। প্রথমেই দেখি সূচিপত্রতে কি কি আছে। প্রথমে আমরা দেখব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ন্যূনতম মজুরি বা মিনিমাম ওয়েজেসের নির্ধারণ এবং উপাদান, ন্যূনতম মজুরি বা মিনিমাম ওয়েজেসের সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক বিধানগুলি। তাহলে এক এক করে আমরা শুরু করি। প্রথমে হলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এবার সংজ্ঞার গুরুত্ব কতটা এবং কি, সেটা তো গত লেকচারে আমরা বেশ বিস্তারিতভাবে আলোচনা করেছি, ফলে সেই জায়গাটাতে আমি যাচ্ছি না। ছোট্ট করে শুধু বলে রাখি যে সংজ্ঞা ছাড়া বা প্রকৃত ঠিকঠাক বা স্পষ্ট সংজ্ঞা ছাড়া আইনটাকে ডিনোট করা, আইনটাকে বোঝা বা আইনটাকে ব্যাখ্যা করা খুব কষ্টকর হয়ে যায় এবং তাতে বেশ অনেক রকমের প্রবলেমসও দেখা দেয়। ফলে সেই জায়গা থেকে বুঝে আমরা এখন এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো এক এক করে দেখে নেব। এটাও বলে রাখা দরকার যে এই কোড অন ওয়েজেসে কিন্তু অনেক কটা সংজ্ঞা রয়েছে, কিন্তু এই লেকচারে আমি যেই সংজ্ঞাগুলো অত্যন্ত প্রয়োজনীয় সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে, যেহেতু মজুরি নিয়ে কথা হচ্ছে, তাহলে প্রথম সংজ্ঞাটা তো অতি অবশ্যই মজুরি হতে হবে। তো মজুরি বা ওয়েজেস, যেটা কোড অন ওয়েজেসের সেকশন 2 সাবক্লজ ওয়াই তে দেওয়া আছে, ধারা 2Y। মজুরি বলতে সমস্ত পারিশ্রমিক বোঝায়, বেতন, ভাতা বা অন্য কোনোভাবে অর্থের দ্বারা প্রকাশ করা হয় যে কোনো এই জায়গাটা আবার বলছি। প্রথমেই আমরা দেখে নেব মজুরির সংজ্ঞাটা কি। তাহলে মজুরি বলতে সমস্ত পারিশ্রমিক বোঝায়, বেতন, ভাতা বা অন্য কোনোভাবে অর্থের দ্বারা প্রকাশ যেটা করা হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে মৌলিক বেতন, যাকে আমরা বলে থাকি বেসিক পে ইংরেজিতে, মাহার্ত ভাতা বা দুর্মূল্য অধিদায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিয়ারনেস অ্যালাওয়েন্স, ও অন্যান্য ভাতা ইত্যাদি। এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে প্রথমে আমরা দেখলাম যে কি কি ওয়েজেসের সংজ্ঞার মধ্যে পড়ে। এবার সেম সংজ্ঞাতে আমরা এটাও দেখে নেব কি কি সংজ্ঞার এই সংজ্ঞাটির মধ্যে কি কি পড়ে না, অর্থাৎ কি কি এই সংজ্ঞাটির বাইরে রাখা হয়েছে। তার মধ্যে প্রথম কথা হচ্ছে বোনাস, বাড়ি ভাড়া ভাতা, যেটাকে আমরা এইচআরএ বলে থাকি, অতিরিক্ত সময় কাজের জন্য ভাতা, ওভারটাইম অ্যালাওয়েন্স যেটাকে আমরা বলি, যে কোনো ধরনের কমিশন বা পেনশন বা ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তাদের অবদান, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যানবাহনের ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স ইত্যাদি। যে কোনো ধরনের অ্যালাওয়েন্সগুলোকে আমরা কিন্তু ওয়েজেসের এই সংজ্ঞা থেকে বাইরে রেখেছি। এই সংজ্ঞার লক্ষ্য হলো কোডের অধীনে ন্যূনতম মজুরি, ওভারটাইম বেতন এবং অন্যান্য মজুরি সম্পর্কিত সুবিধা গণনার উদ্দেশ্যে মজুরি কি তা সম্পর্কিত একটি স্পষ্ট এবং ব্যাপক ধারণা প্রদান করা। এর সাথে এই কোডের মজুরির সংজ্ঞা নিশ্চিত করতে সাহায্য করে যে কর্মীরা তাদের ন্যায্য পাওনা পান এবং নিয়োগকর্তারা মজুরি প্রদানের বিষয়ে তাদের বাধ্যবাধকতাটা সম্পূর্ণভাবে স্পষ্ট করে দেয়। ফলে তাহলে বুঝতে পারছি যে ওয়েজেসের সংজ্ঞা, যেটা নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলেছি, আলোচনা করেছি, যে ওয়েজেসের সংজ্ঞাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা নিয়োগকর্তা তার শ্রমিকদেরকে কতটা বা কি কনটেক্সটে, কি বিষয়, কিভাবে তাদেরকে এই মজুরিটা দেবেন এবং সেই মজুরির মধ্যে কি কি থাকবে, কি কি থাকবে না, অর্থাৎ কোন কোন কম্পোনেন্টসগুলো ইনক্লুডেড থাকবে এবং কোন কোন কম্পোনেন্টসগুলো তার মধ্যে থাকবে না, সেই ডেফিনিশনটা দেখলাম। এবার ওয়েজেসের ডেফিনিশনের পরে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো এমপ্লয়ি।
সেটাকে আমরা কর্মচারী বলছি বাংলাতে। এমপ্লয়ি হচ্ছে সেকশন 2K তে রয়েছে এর ডেফিনিশন। কি বলছে এই সংজ্ঞাটি? যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত হয়েছেন কর্তৃক দ্বারা কোনো দক্ষ, এখানে কিন্তু এখানে একটু দেখার বিষয় যে এখানে কিন্তু অনেক ধরনের বা অনেক ক্যাটাগরির আমরা কিন্তু কর্মচারীকে দেখছি। সেগুলো কি কি? প্রথম আমরা দেখছি দক্ষ, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি স্কিলড, আধা দক্ষ সেমি স্কিলড অথবা আনস্কিলড। এবং এটা ছাড়াও আমরা এমপ্লয়ির ডেফিনিশনের মধ্যে, এমপ্লয়ির সংজ্ঞার মধ্যে আনছি ম্যানুয়াল, অর্থাৎ যে কাজটা করা হচ্ছে সেই কাজটা তিনি ম্যানুয়ালি করছেন, হস্তকৃতভাবে করছেন। অপারেশনাল হতে পারে এবং তত্ত্বাবধানমূলক, যেটাকে আমরা ইংরেজিতে সুপারভাইজারি বলি। তাছাড়া ব্যবস্থাপনা, মানে যারা ম্যানেজেরিয়াল কাজকর্মে যারা নিযুক্ত হচ্ছেন, এবং প্রশাসনিক কাজ। প্রত্যেকটা সংস্থানে তো প্রশাসনেরও কাজ থাকে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজেও যদি কেউ নিযুক্ত হয়ে থাকেন তাহলে সেও কিন্তু এই এমপ্লয়ি ডেফিনিশনের মধ্যে পড়ছেন। এটা ছাড়াও রয়েছে টেকনিক্যাল কাজ যারা করছেন, ক্লারিক্যাল কাজ যারা করছেন, এই ধরনের লোকজন, এই ধরনের ব্যক্তিরা যারা এই ধরনের কাজগুলো, তাহলে এই হলো একটা স্কিলড, সেমি স্কিলড, আনস্কিলড, ম্যানুয়াল, অপারেশনাল, এদিকে সুপারভাইজারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, টেকনিক্যাল, ক্লারিক্যাল, ম্যানেজেরিয়াল। ফলে এতগুলো ধরনের কাজকে ঘিরে কিন্তু আমাদের এই কর্মচারী বা এমপ্লয়ির সংজ্ঞাটা আমরা কিন্তু তৈরি করেছি এই নতুন করে। এর কাজের জন্য যারা কাজের জন্য মজুরিতে নিযুক্ত ব্যক্তি, যেখানে কাজের শর্তাবলী, এবার এমপ্লয়মেন্ট একটা কন্ট্রাক্ট থাকে যেটা আমরা ইংরেজিতে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বলি, সেই কাজের শর্তাবলীটা কিন্তু এক্সপ্রেসড হতে পারে এবং ইমপ্লাইডও হতে পারে। এবার এক্সপ্রেসড অর্থাৎ যেটা লেখা রয়েছে, কিন্তু আমাদেরকে এখানে বুঝতে হবে যে সবসময়, স্পেশালি ধরুন যারা এই স্কিলড বা সেমি স্কিলড বা এই ম্যানুয়াল এই ধরনের কাজগুলোতে যারা নিযুক্ত রয়েছেন, এটা কিন্তু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যে সবসময় যে তাদের এই কর্মের কাজের শর্তাবলীটা লিখিত হবে তার কিন্তু কোনো মানে নেই। আইনটা তো অনেক পুরনো, আমরা না হয় নতুন করে এই আইনটা 2019-এ বানিয়েছি, কিন্তু তার আগে থেকেও তো এই আইনগুলো সব রয়েছে আমাদের দেশে। এবং আমাদেরকে বুঝতে হবে যে সবাই কিন্তু লেখাপড়া জানেন, এই জিনিসটা, এই বিষয়টা ভেবে আমরা কিন্তু আইনটা বানাচ্ছি না। সেই ক্ষেত্রে একটা লিখিতভাবে চুক্তি, যেটাকে আমরা রিটেন কন্ট্রাক্ট বলি, সবসময় কিন্তু চাকরি ক্ষেত্রে সেই রিটেন কন্ট্রাক্ট থাকতে হবে তার কিন্তু কোনো অর্থ নেই। এবং যেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা রিটেন নয়, যেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা লিখিতভাবে চুক্তি করা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ইমপ্লায়েড, যেটাকে আমরা অন্তর্নিহিত বলছি, সেই ধরনের শর্তগুলোকেও কিন্তু আমরা এই চুক্তির মধ্যে আনছি, কাজের চুক্তির শর্তাবলীর মধ্যে আনছি। এবার আমরা দেখব এর বহির্ভূত কি আছে। এই সংজ্ঞার মধ্যে ইউনিয়ন সশস্ত্র বাহিনীদের সদস্যরা অন্তর্ভুক্ত নয়। যারা ইউনিয়নের মধ্যে রয়েছেন তাদেরকে, অথচ তারা কাজ করছেন না, তারা কিন্তু এই সংজ্ঞার মধ্যে তারা যুক্ত হচ্ছেন না। এখানে বলে রাখা দরকার যে কোড অন ওয়েজেস 2019 কর্মচারী বলতে এমপ্লয়ি এবং ওয়ার্কার এই দুটি শব্দকেই সংজ্ঞায়িত করেছে। এই দুটি শব্দের পার্থক্য আলোচনা করার আগে আমরা দেখব এই দুটি শব্দের সংজ্ঞার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। সেই কারণে দেখা যাক যে ওয়ার্কারের সংজ্ঞাটা কি। তাহলে আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে এই এমপ্লয়ি কথাটার যে আমরা ডেফিনিশনটা, যে সংজ্ঞাটা আমরা দেখলাম, আগে কিন্তু যেটা আমাদের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ছিল, ন্যূনতম মজুরির আইন ছিল, সেই আইনটার মধ্যে কিন্তু এই সংজ্ঞাটা ছিল না। এই সংজ্ঞাটা কিন্তু আমরা কোড অন ওয়েজেস যখন আমরা বানালাম 2019-এ, সেইখানে আমরা ওয়ার্কারেরও ডেফিনিশন দিলাম এবং আমরা সেখানটাতে এমপ্লয়ি এটারও ডেফিনিশন দিলাম। এবার এমপ্লয়ি এবং ওয়ার্কার এই দুটির মধ্যে কি পার্থক্য সেটা আমরা আগে ওয়ার্কারের ডেফিনিশনটা দেখার পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ওয়ার্কার কাকে বলে? সেকশন 2Z এ এই কোডের সংজ্ঞাটা দেওয়া রয়েছে। যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত হয়েছেন কর্তৃক দ্বারা কোনো হস্তকৃত অর্থাৎ ম্যানুয়াল, অদক্ষ আনস্কিলড, দক্ষ স্কিলড, কোনো টেকনিক্যাল কাজ, কোনো অপারেশনাল কাজ, কেরানিমূলক কাজ এবং তত্ত্বাবধানমূলক কাজ। তাহলে এইবার দেখতে হবে, আমি এটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা অনেক কটা সাব ক্যাটাগরি দেখেছিলাম। এখানে কিন্তু এক্সট্রা বলতে গেলে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও ছিল আর এখানটাতে ম্যানেজেরিয়াল কাজও ছিল। এগুলো ছাড়া বাকি যেই
সাব ক্যাটাগরিগুলো আমরা কর্মচারীতে দেখেছিলাম সেইগুলো কিন্তু এখানেও রয়েছে, যেমন ম্যানুয়াল, আনস্কিল্ড, স্কিল্ড, টেকনিক্যাল, অপারেশনাল, ক্লারিক্যাল অথবা সুপারভাইজারি। কাজের জন্য যেখানে কাজের শর্তাবলী এক্সপ্রেসড বা ইমপ্লাইড, যেটা আমি একটু আগেই আলোচনা করছিলাম যে কাজের শর্তাবলীটা এটা প্রয়োজনীয় নয় যে সেই শর্তাবলীতে সমস্ত কিছু লিখিতই থাকতে হবে। লিখিত ছাড়াও যদি এমনও কিছু অন্তর্হিত শর্ত থাকে সেগুলোকেও কিন্তু আমরা কন্ট্রাক্ট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অথবা কার্যের শর্তাবলী হিসেবে আমরা মেনে নেব। এবার এই সংজ্ঞাটিতে অন্তর্ভুক্ত রয়েছে কর্মরত সাংবাদিকরা মানে ওয়ার্কিং জার্নালিস্ট এবং বিক্রয় প্রচার কর্মীরা অর্থাৎ সেলস প্রমোশন এমপ্লয়িজ। কিন্তু এই সংজ্ঞাটির বহির্ভূত হলো এই 4 প্রকারের কর্মীরা। এই যে এই জায়গাটা যেখানটাতে আমরা এই ওয়ার্কারের ডেফিনেশন থেকে আমরা বাইরে রাখছি কিছু কিছু ক্যাটাগরি লোকের, সেইগুলো আমরা দেখে নেব যে এই 4টে প্রকারের কর্মী কারা কারা। প্রথমটি হচ্ছে যে ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় নৌবাহিনী বা ভারতীয় সেনাবাহিনীতে যারা নিযুক্ত রয়েছেন, অর্থাৎ ডিফেন্স ফোর্সেসে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা ওয়ার্কার হিসেবে মেনে নেব না। যে ব্যক্তি ভারতীয় পুলিশ সার্ভিস, যারা পুলিশে রয়েছেন অথবা কারাগারের অফিসার হয়েছেন, এই ধরনের ব্যক্তিরাও কিন্তু এই ওয়ার্কারের সংজ্ঞার মধ্যে পড়েন না। যে ব্যক্তিরা হয়েছেন ম্যানেজেরিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, এবং এই জায়গাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন এমপ্লয়ির সংজ্ঞাটা পড়লাম সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ওই সংজ্ঞার মধ্যে এখানে এই ম্যানেজেরিয়াল শব্দটি এবং প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ শব্দটি, এই দুটি শব্দটি কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে যখন আমরা এই দুটো সংজ্ঞার পার্থক্যটা বুঝবো, আমাদেরকে বুঝতে হবে যে যেই কর্মচারী নিযুক্ত হচ্ছেন যে কোনো অফিসে বা যে কোনো কারখানাতে বা যে কোনো কাজের প্রতিষ্ঠানে, এবং তার কাজের মূল জায়গাটা হচ্ছে হয় ম্যানেজেরিয়াল কোচের অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোচের, এই দুটো ক্যাটাগরিতে যখন কেউ নিযুক্ত হচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে আমরা কর্মচারী বলবো, অর্থাৎ এমপ্লয়ি বলবো, কিন্তু সেই ব্যক্তি কিন্তু ওয়ার্কার হবেন না। দুটোর মধ্যে এই পার্থক্যটা বোঝা কেন প্রয়োজনীয়? কারণ আমরা যখন এই আইনগুলো পড়ছি, এই আইনগুলো কিন্তু ওয়ার্কার ভিত্তিক, অর্থাৎ যেই প্রোটেকশনগুলো আমরা দিচ্ছি, এই যে গত দুটো লেকচারে আমরা এত প্রোটেকশনের কথা আলোচনা করেছি, সেই প্রোটেকশনগুলো কিন্তু আমরা শুধু ওয়ার্কারকে দিচ্ছি। কেন দিচ্ছি সেই প্রশ্নটা আমি একটু পরে আসছি। ফলে এবার তাহলে বোঝা গেল যে 3 নম্বর হচ্ছে এই ম্যানেজেরিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা নিযুক্ত হচ্ছেন তাদেরকে আমরা ওয়ার্কারের সংজ্ঞা থেকে বাইরে রেখেছি। এবং যে ব্যক্তি নিযুক্ত হচ্ছেন তত্ত্বাবধানমূলক কাজে, আচ্ছা এটা আবার দেখাই। এখানে কিন্তু আমরা যখন ডেফিনেশনটা দেখেছিলাম, এই দেখুন এখানে কিন্তু তত্ত্বাবধানমূলক কাজকে কিন্তু আমরা এই সংজ্ঞার মধ্যে রেখেছিলাম, এবং এই যে আমরা যখন এই কর্মচারী অর্থাৎ এমপ্লয়ি ডেফিনেশন দেখেছিলাম, ওইখানেও কিন্তু আমরা এই সুপারভাইজারি কথাটা দেখেছিলাম। কিন্তু যখন আমরা এই 4টে প্রকৃতির লোককে দেখছি, 4টে প্রকারের লোক গোষ্ঠীকে দেখছি যারা নাকি ওয়ার্কারের ডেফিনেশনের বাইরে, এখানে কিন্তু বলছে তত্ত্বাবধানমূলক কাজে যারা নিযুক্ত হচ্ছেন এবং তারা মাসে 15,000 টাকা থেকে বেশি মজুরি পাচ্ছেন। ফলে এইটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ শর্ত যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুটো যে পার্থক্য রয়েছে এমপ্লয়ি এবং এই ওয়ার্কারের ডেফিনেশন মধ্যে, এই দুটো জিনিস একটু টেকনিক্যাল হলেও এটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার আমরা দেখে নেব যে এই দুটি সংজ্ঞার মধ্যে পার্থক্য কি। তাহলে এই দুটি সংজ্ঞাকে তুলনা করলে দেখা যায় যে একটা স্পষ্ট পার্থক্য হলো যে এমপ্লয়ির অর্থটি প্রশস্ত এবং ওয়ার্কারের অর্থটি তুলনামূলকভাবে সংকীর্ণ। অর্থাৎ আমরা যখন এমপ্লয়ি কথাটা বলছি সেটা একটু বড় মাপের, মানে অনেক বেশি সাব ক্যাটাগরি নিয়ে সেই ব্যাপারটা তৈরি হচ্ছে, এবং তুলনামূলকভাবে আমরা যখন ওয়ার্কারের সংজ্ঞাটি দেখছি সেটার মধ্যে কিন্তু সেটা একটু হলেও সংকীর্ণ, কারণ কিছু কিছু এইরকম লোকের ক্যাটাগরি যেমন ম্যানেজেরিয়াল, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ, যেমন সুপারভাইজারি কাজে যারা নিযুক্ত এবং তারা 15,000-এর বেশি মাইনা পাচ্ছেন মাসে, তাদেরকে কিন্তু আমরা এই ওয়ার্কারের ক্যাটাগরির মধ্যে রাখিনি।
এবং এটাও বলা যেতে পারে যে কিছু অংশে এমপ্লয়ির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই সংজ্ঞা, এই ওয়ার্কারের সংজ্ঞাটি। ব্যবস্থাপন্ন, ম্যানেজেরিয়াল অথবা প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা নিযুক্ত তারা এমপ্লয়ি বটে, কিন্তু তারা ওয়ার্কার নন। অপরদিকে যারা তত্ত্বাবধানমূলক কাজে নিযুক্ত তারা ওয়ার্কার হলেও 15,000 টাকার বেশি মজুরি পেলে তাদের আর ওয়ার্কার হিসেবে গণ্য করা যাবে না, যদিও তারা এমপ্লয়ি অতি অবশ্যই থাকবেন। ফলে এটা বোঝা যাচ্ছে যে যখন কোনো কর্মী একটি ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজেরিয়াল অথবা প্রশাসনিক কাজে থাকছেন অথবা তারা নির্দিষ্ট মাপের বেশি মাইনা পাচ্ছেন, সেই ক্ষেত্রে তারা এমপ্লয়ি হলেও তারা কিন্তু ওয়ার্কার নন। এর একটা কারণ হচ্ছে যে যেহেতু শ্রম আইন সামাজিক কল্যাণমূলক আইন, আইন কেবলমাত্র সেই ব্যক্তিগণকেই রক্ষা করবে যারা অভাবী, যারা দরিদ্র এবং সামাজিক ও সাংস্কৃতিকভাবে যারা পিছিয়ে পড়া। কোনো ব্যক্তি যখন সমাজে উচ্চ স্তরে চাকরি করছেন, যেমন আমরা এটা ধরে নিচ্ছি যে যারা ম্যানেজেরিয়াল লেভেলে চাকরি করছেন অথবা যারা প্রশাসনিক লেভেলে চাকরি করছেন, তাদেরকে আমরা ধরে নিচ্ছি যে তারা কিন্তু সামাজিকভাবে সেই দারিদ্রতার কথা আমরা বলছি, বা যারা শোষিত, যারা পীড়িত, যারা নির্যাতিত, সেই গোষ্ঠীর কথা কিন্তু আমরা এই ম্যানেজেরিয়াল বা সুপারভাইজারি কাজের মধ্যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের মধ্যে রাখছি না। তাহলে আমরা এই যে এই পরিমাপটা তৈরি করছি, এটা আমরা দুটো জিনিসের ভিত্তিতে তৈরি করছি। একটা হচ্ছে যে যেই ব্যক্তির কথা বলছি আমরা, সে কর্মী, সে কোন লেভেলে চাকরি করছে, তো হয় তার চাকরির লেভেলটা আমরা দেখছি, আর সুপারভাইজারির ক্ষেত্রে আমরা দেখছি যে সে মাইনা কত পাচ্ছে। অর্থাৎ এই যে এই সংজ্ঞাটির, এই দুটি সংজ্ঞার যে পার্থক্যটি, সেটা আমরা দুটো গ্রাউন্ডে আমরা নির্ধারণ করছি। একটা হচ্ছে যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে সে এমন একটা স্তরে চাকরি করছেন যেখানে তার একটা সামাজিকভাবে, একটা রাজনৈতিকভাবে বা একটা এডুকেশনাল ভাবে, কালচারালিও বলা যেতে পারে, তারা একটা উচ্চ স্তরে পৌঁছে যাচ্ছেন। এবং অপরদিকে আমরা দেখছি যেখানে আমরা আর্থিক জায়গাটা দেখছি, সেই সুপারভাইজারি লেভেলেও যারা থাকছেন কিন্তু তারা আর্থিকভাবে 15,000-এর বেশি মাইনা পাচ্ছেন। অর্থাৎ আমরা এটাও বুঝতে পারি 15,000-এর কমে যারা মজুরি পাচ্ছেন, আইন কিন্তু তাদের দিকে বেশি সক্রিয় এবং তাদের নির্যাতনের পেছনে, তাদের নির্যাতনের জন্যই তাদেরকে যাতে প্রোটেক্ট করা যায়, তাদেরকে যাতে অগ্রসর করা যায়, উন্নতি করা যায় তাদের, সেই ক্ষেত্রে কিন্তু আইনটি আরো বেশি কার্যকরী হচ্ছে। এইবার আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেটা হলো এমপ্লয়ার। এটা ধারা 2L তে সংজ্ঞায়িত হয়েছে। এই সংজ্ঞাটি হলো নিয়োগকর্তা বা এমপ্লয়ার এর সংজ্ঞা। এটি বলছে যে যে ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রতিষ্ঠানে এক বা একাধিক কর্মচারী নিয়োগ করছেন। ফলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমরা দুটোই কিন্তু রেখেছি আমাদের সংজ্ঞার মধ্যে। অথবা যেখানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো বিভাগ কর্তৃক প্রতিষ্ঠান চালিত হয়, সেখানে এই বিভাগের প্রধান কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ বলা হবে। অথবা যেখানে কোনো কর্তৃপক্ষ নির্দিষ্ট করা হয় না, সেই বিভাগে যিনি প্রধান হবেন তাকে আমরা বলবো এমপ্লয়ার। এবং স্থানীয় কর্তৃপক্ষ, লোকাল অথরিটি যাকে আমরা বলি, কর্তৃক পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই কর্তৃপক্ষের প্রধানত যে নির্বাহ করছে সেই ডিপার্টমেন্টের বা সেই ক্ষেত্রের কাজগুলি, তাকে আমরা বলবো, এই ধারা অনুসারে সে হয়ে যাবে আমাদের এমপ্লয়ার অথবা নিয়োগকর্তা। এছাড়া যে কোনো কারখানার ক্ষেত্রে সেই কারখানার দখলদার, যাকে আমরা ইংরেজিতে বলি অকুপায়ার অফ দ্য ফ্যাক্টরি, মানে সেই কারখানার কাজগুলি যে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছেন। এবং যে কোনো অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ব্যক্তি অথবা যে কর্তৃপক্ষ যার প্রতিষ্ঠানে বিষয়গুলির ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকছে, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। যদি কোনো একটা জায়গায় যে কোনো একটি ব্যক্তি বা যে কোনো কর্তৃপক্ষকে আমরা নির্ধারিত করতে পারছি না যে তারা এই বিভাগটি বা এই কারখানাটি চালাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে চূড়ান্ত নিয়ন্ত্রণ কে করছে ওই বিভাগটির বা ওই কারখানাটির, এবং সেই ব্যক্তিকে আমরা বলবো যে আমাদের এই সেকশন 2L এর আন্ডারে নিয়োগকর্তা হিসেবে তাকে আমরা গণ্য করব।
অথবা যেখানে উল্লিখিত বিষয়গুলির একজন ব্যবস্থাপক, অর্থাৎ যেখানে আমি কোনো নিয়ন্ত্রণের জায়গাটা খুঁজে পাচ্ছি না, চূড়ান্ত নিয়ন্ত্রণ কে করছেন সেটা আমি খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা ম্যানেজার যে রয়েছেন অথবা ব্যবস্থাপনা পরিচালক, যে যাকে আমরা ইংরেজিতে বলি ম্যানেজিং ডাইরেক্টর, তার ওপরে আমরা তাকে কিন্তু ধরে নেব যে এই সংজ্ঞার আন্ডারে তিনি হচ্ছেন নিয়োগকর্তা। এই ক্ষেত্রে ঠিকাদার, যাকে আমরা ইংরেজিতে বলি কন্ট্রাক্টর, এবং মৃত নিয়োগকর্তার আইনি প্রতিনিধি অর্থাৎ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অফ আ ডিসিজড এমপ্লয়ার, এই দুই ব্যক্তিকেও কিন্তু আমরা এই নিয়োগকর্তার ধারার মধ্যে, সংজ্ঞার মধ্যে আমরা তাদেরকে রেখেছি। তার মানে আমরা তাহলে এই পুরো সংজ্ঞাটা যদি সংক্ষেপে বলতে হয় আমাকে, তাহলে আমরা কি বুঝবো? যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো অফিসের বা যে কোনো কারখানার যে চূড়ান্তভাবে প্রথমে তো আমরা দেখব যে সেই কারখানার কর্মচারীকে নিয়োগ কে করেছেন, ফলে প্রথমে আমরা দেখব যিনি নিয়োগ করছেন তিনি হয়ে গেলেন আমাদের নিয়োগকর্তা। যদি আমরা নিয়োগের ক্ষেত্রে কোনো ঠিকঠাক কোনো লোককে না পাচ্ছি বা কোনো ব্যক্তিকে আমরা দেখতে না পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে সেই বিভাগের যিনি প্রধান হবেন তাকে আমরা ধরে নেব যে তিনি হচ্ছেন এই সেকশন 2L এর আন্ডারে নিয়োগকর্তা। এবং যেই ক্ষেত্রে কোনো কারখানার ব্যাপারে আমরা কথা বলছি, সেখানে অকুপায়ার যাকে আমরা বলছি অথবা দখলদার যাকে বলছি, তিনি হয়ে যাবেন আমাদের নিয়োগকর্তা। যদি এর মধ্যে কোনোটাই আমরা না পাই, তাহলে যিনি ম্যানেজার হচ্ছেন অথবা যিনি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন তিনি আমাদের নিয়োগকর্তা হবেন। এবং এই যে এই সংজ্ঞাটি, এর মধ্যে আমরা দুটি আরো লোকের ক্যাটাগরিকে আমরা রেখেছি, সেটা হচ্ছে 1 নম্বর কন্ট্রাক্টর এবং 2 নম্বর হচ্ছে যেই ক্ষেত্রে নিয়োগকর্তার মৃত্যু হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যারা হচ্ছেন, আইনি প্রতিনিধি যারা হচ্ছেন, তাদেরকেও আমরা এই সংজ্ঞার মধ্যে রেখেছি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে এস্টাবলিশমেন্ট, যেটা ধারা 2MA রয়েছে। প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট কাকে বলে? এই যে আমরা এতক্ষণ ধরে নিয়োগকর্তার কথা বলছি অথবা ওয়ার্কারের কথা বলছি অথবা এমপ্লয়ির কথা বলছি, এরা কোথায় কাজ করছে? স্বাভাবিকভাবে কোনো এস্টাবলিশমেন্টে কাজ করছে। তাহলে যে কোনো স্থান যেখানে কোনো শিল্প, বাণিজ্য, ব্যবসা, উৎপাদন বা পেশা প্রচলিত হচ্ছে তাকে আমরা প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট বলবো। এই প্রতিষ্ঠা বলতে আমরা সরকারি অফিস এবং স্থানীয় কর্তৃপক্ষকেও এই সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এটাও একটা বোঝার জায়গা যে আমরা কিন্তু সরকারি অফিসকেও এই এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সরকার যখন কোনো শ্রমিককে নিয়োগ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু নিয়োগকর্তা সরকারও হতে পারেন। এই জায়গাটা বোঝার জন্যই এস্টাবলিশমেন্টে আমরা দেখছি যে কোনো সরকারি অফিস যদি হয় অথবা স্থানীয় কর্তৃপক্ষর আন্ডারে যদি কোনো কিছু বিভাগ থাকে বা কিছু থাকে, সেই ক্ষেত্রে তারাও কিন্তু সেইগুলোকেও কিন্তু আমরা এস্টাবলিশমেন্ট বলে ধরে নেব। এবার অন্যান্য কিছু সংজ্ঞা আমরা দেখব, যেমন প্রথমত কারখানা, যেটা ধারা 2N রয়েছে। সরকারি প্রতিষ্ঠান, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট 2O তে রয়েছে। উপযুক্ত সরকার, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। এখানেতে অল্প করে বলে রাখি ছোট করে যে এই যে শ্রম আইনগুলি আমরা আলোচনা করছি, শ্রম আইন কিন্তু শিডিউল 7, ভারতীয় সংবিধানে শিডিউল 7-এ 3rd লিস্টে পড়ে। অর্থাৎ এই যে লেবার রিলেটেড, শ্রম রিলেটেড আইন, সেটা কিন্তু উভয় জাতীয় সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই কিন্তু এর উপরে আইন নির্বাহন করতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে কিছু কিছু এরকম এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট যেখানে আমরা দেখছি, সেখানে কেন্দ্রীয় সরকারও হতে পারে, আবার সেখানটাতে রাজ্য সরকারও হতে পারে। এবং সেই জন্যই আমরা সরকার কথাটি যখন ব্যবহার করি এই লেবার লয়ের কনটেক্সটে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, উপযুক্ত সরকার কথাটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। কারণ সেই উপযুক্ত সরকার কেন্দ্রীয় সরকার হবে না রাজ্য সরকার হবে না কিছু কিছু ক্ষেত্রে উভয় সরকারও হতে পারে। সেই জিনিসগুলো বোঝার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট কথাটি ব্যবহার করি। কোঅপারেটিভ সোসাইটি ধারা 2H, কর্পোরেশন ধারা 2I, কোম্পানি ধারা 2E ইত্যাদি, এইগুলো বেশ গুরুত্বপূর্ণ সংজ্ঞার মধ্যে পড়ে। এবার আমরা দেখব যে ন্যূনতম মজুরি নির্ধারণ এবং তার উপাদান।
এবং তার উপাদান। তাহলে মজুরি নির্ধারণের ব্যাপারটা আগে আমরা দেখি। মজুরি নির্ধারণ বলতে বোঝায় একটি নির্দিষ্ট পেশা বা শিল্পে কর্মরত শ্রমিকদের সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ এবং নির্ধারণের আইনি আইনের প্রক্রিয়া। ন্যূনতম মজুরি আইন, যেটা 1948 সালের, এই আইনের অধীনে মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। কেন এই আইনটার কথা বলছি? কোড অন ওয়েজেস এখনো যেহেতু নোটিফাই হয়নি সরকারি গ্যাজেটে, সেই জন্য আমরা কিন্তু এখনোই 1948 সালের এই আইনটিকে আমরা এখন অব্দি মেনে চলছি। তাহলে মজুরি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা বিষয়গুলো কি কি হচ্ছে? প্রথমত, সাধারণ জীবনযাপনের ব্যয়। এটা আমরা গত লেকচারেও এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে আমরা যখন মজুরির কথা বলছি, সেই মজুরিটা ন্যূনতম মজুরি, লিভিং ওয়েজ অর্থাৎ মিনিমাম ওয়েজ, লিভিং ওয়েজ, ফেয়ার ওয়েজ। সাধারণত এই তিনটে বিভাগের মধ্যে কিন্তু আমরা এই ওয়েজ রিলেটেড ব্যাপারটা, মজুরি রিলেটেড ব্যাপারটা আমরা বুঝি। তাহলে এই সাধারণ জীবনযাপনের ব্যয় অর্থাৎ লিভিং ওয়েজকে আমরা এখানে বেশি গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পেশাগত শ্রমিক অথবা সাধারণ শ্রমিক, ওই যে স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড, ওই যে তিনটে ক্যাটাগরি আমরা দেখেছিলাম, এখানে সেই জিনিসটা মাথায় রেখেও আমাদের মজুরি নির্ধারণ করতে হবে। সামাজিক অর্থনৈতিক অবস্থা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেখানটাতে আমি মজুরির কথা বলছি, যেখানে আমাকে কোনো ব্যক্তিকে তার জীবনযাপন করার জন্য তাকে আমি টাকা দিচ্ছি, মাইনা দিচ্ছি, তার কাজের জন্য তার শ্রম নিচ্ছি আমি, সেই ক্ষেত্রে অতি অবশ্যই আমার অর্থনৈতিক অবস্থাটা কিরকম, কতটা আমি অগ্রসর হতে পেরেছি, আরো কতটাকে আমাকে প্রমোট করতে হবে, এই সব বিষয়গুলোকেও আমাকে মাথায় রাখতে হবে। ন্যূনতম পারিশ্রমিক কি হতে পারে? শ্রমিকদের সময় মতো পূর্ণ এবং ন্যায্য মজুরির প্রদান নিশ্চিত করা, এইটা খুব গুরুত্বপূর্ণ। শোষণ, অননুমোদিত বেতন কর্তন এবং মজুরি প্রদানের বিলম্ব রোধ করা। অননুমোদিত মানে যেটা স্ট্যাটিউটারিলি অ্যালাউড নয়। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা অর্থাৎ কস্ট অফ লিভিং নাম্বার ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারিত করা হয়। এই জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যাটিকে ক্রমাগত পরিবর্তনে জীবনযাত্রার মানের ব্যয়কে নির্দেশ করে। সেই কারণেই সরকার যখন মজুরি আইনের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করে, সেটি সামাজিক এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণীর মানুষদের রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ন্যূনতম মজুরি নির্ধারণ এবং উপাদান সমূহ অর্থাৎ যাকে বলা হয় ফিক্সেশন অ্যান্ড কম্পোনেন্টস, এবার আমরা সেটা দেখে নেব। তাহলে ন্যূনতম মজুরি নির্ধারণ, মজুরি কোড 2019-এ ধারা 6-এর অধীনে উপযুক্ত সরকার অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, সেটি কেন্দ্রীয় সরকারও হতে পারে বা রাজ্য সরকারও হতে পারে, কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করার ক্ষমতা রাখে। ন্যূনতম মজুরি সময়ভিত্তিক ও সম্পন্ন কাজের পরিমাণ ভিত্তিক উভয়ই নির্ধারণ করা যেতে পারে। এই জায়গাটা আমরা পড়েছিলাম যে আমরা যখন মজুরি দেখছি, সেই মজুরিটি কিন্তু সময়ভিত্তিকও হতে পারে। যেমন আমরা দেখেছিলাম আইন বলছে যে সেটি দৈনিক হতে পারে, সেটি ঘন্টার ভিত্তিতে হতে পারে, সেটি মাসিক ভিত্তিতে হতে পারে, সেটি সাপ্তাহিক ভিত্তিতে হতে পারে, এবং সেটি পক্ষের যেটা 14 দিন ফোর্টনাইট যেটাকে বলা হয় সেই ভিত্তিতে হতে পারে। এবার সময় ভিত্তিক হলে মজুরিটা একরকম ভাবে নির্ধারিত হবে, আবার সম্পন্ন কাজের পরিমাণ সেই ভিত্তিতে যদি হয় তাহলেও কিন্তু ন্যূনতম মজুরিটা অন্যরকম হবে। কারণ সম্পন্ন কাজের ভিত্তিটা হলো কিছু সময়ের মধ্যে বা যেই কাজটা কাউকে দেওয়া হচ্ছে কতগুলো প্রোডাকশন ইউনিটস অফ প্রোডাকশন সে করছে, উৎপাদনের ওপরে উৎপাদনের ওপর ভিত্তি করে এই মজুরিটি সেই ক্ষেত্রে ন্যূনতম মজুরিটি সেই ক্ষেত্রে নির্ধারণ হবে। এর সাথে ন্যূনতম মজুরির নির্ধারণ করা যেতে পারে প্রতি ঘন্টা, দৈনিক এবং মাসিক ভিত্তিতে। ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে উপযুক্ত সরকার নিম্নলিখিত পয়েন্টগুলো বিবেচনা করবে। সেগুলো কি? কর্মী দক্ষতা, যা এক নির্দিষ্ট বিভাগে কাজ করার জন্য প্রয়োজন, যেটা হতে পারে স্কিল্ড, সেমি স্কিল্ড অথবা আনস্কিল্ড। এবং আমরা এখানে চতুর্থ একটা ক্যাটাগরিও তৈরি করেছি যেটাকে আমরা বলছি হাইলি স্কিল্ড। এছাড়াও কর্মীদের ভৌগোলিক অবস্থান, এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সব শহরে কিন্তু একরকমের খরচা হয় না। ভারত যেহেতু একটা বিশাল বড় দেশ, এরকম প্রচুর শহর আছে যে শহরগুলিতে কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং অথবা
থেকে খেয়ে ঠিক মতো বাস করার জন্য যেই যতটা টাকার প্রয়োজন, হয়তো একটি বড় শহরে সেই টাকাটার তার থেকে বেশি প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল লোকেশন অর্থাৎ ভৌগোলিক অবস্থান কি, কোন জায়গাতে থেকে সেই ব্যক্তি কাজ করছে, সেই শ্রমিক কাজ করছে এবং সেই শ্রমিক কি ধরনের কাজ করছে, তিনি স্কিল্ড কাজ করছেন, অদক্ষ কাজ করছেন, কি হাইলি স্কিল্ড কাজ করছেন, এই 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 জিনিসগুলো বুঝে তারপরে ন্যূনতম মজুরি নির্মাণ করা হয়। এছাড়াও আরেকটি প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে কর্মী যখন কাজ করছে সেই কাজটি কি রকম কন্ডিশনে করছে, যেটাকে আমরা বলে থাকি ওয়ার্কিং কন্ডিশন অফ দি লেবার। এবার এখানে এরকম আমরা দেখেছি অনেক রকমের ফ্যাক্টরি হতে পারে, অনেক রকমের কারখানা হতে পারে যেখানে হয়তো ম্যানুফ্যাকচারিং ইউনিটে স্পেসিফিক্যালি, যেখানে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে হিউমিডিটিও কিন্তু যেটুকু সাধারণ মানুষ সহ্য করতে পারে তার সহ্যের অতীতে থাকে। কিছু কিছু জায়গায় আমরা বিপজ্জনক পেশার কথাও দেখেছি, হ্যাজার্ডাস অকুপেশনস, অর্থাৎ যেখানে কিছু মেশিনের দ্বারা কাজ করা হচ্ছে, যে মেশিনগুলো বেশ হ্যাজার্ডাস অথবা যেখানটাতে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, সেই সব জায়গাগুলো। ভূগর্ভের কাজ, এটাও খুব গুরুত্বপূর্ণ, যারা আন্ডারগ্রাউন্ডে কাজ করছে, কারণ আমরা জানি আন্ডারগ্রাউন্ডে যখন কেউ কাজ করছে, ভূগর্ভে যখন মাইন্সে যখন কেউ কাজ করছে, তার মানে তখন তার অক্সিজেনের একটা ব্যাপার আছে, তার প্রেশারের একটা ব্যাপার আছে, সেগুলো শারীরিকভাবে এই ধরনের শ্রমিকদের কিন্তু এফেক্ট করে। এবং অন্যান্য সমস্ত দিকগুলি যা সরকার কর্তৃক নির্ধারিত হতে পারে তা বিবেচনায় নেওয়া উচিত। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমরা ন্যূনতম মজুরি নির্ধারণ করছি। এবার ধারা 8 কি বলছে? ধারা 8 বলছে যখন এই কোডের অধীনে প্রথমবারের মতো ন্যূনতম মজুরির হার নির্ধারণ করার সময় অথবা ন্যূনতম মজুরির হার সংশোধন করার সময় সংশ্লিষ্ট সরকারকে নিশ্চিত করতে হবে যে 1. তদন্ত পরিচালনা এবং এই ধরনের সংশোধন বা সংশোধনের ক্ষেত্রে যেমনটি প্রয়োজনীয় এবং প্রযোজ্য সুপারিশ করার জন্য যতগুলি কমিটির প্রয়োজন ততগুলি কমিটিকে নিয়োগ করতে হবে। প্রভাবিত হতে পারেন এমন ব্যক্তিদের তথ্যের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে তার প্রস্তাবগুলো প্রকাশ করতে হবে। এটা বলা যেতে পারে যে ন্যূনতম মজুরি নির্ধারণ করার ক্ষেত্রে সরকার দেখবে যে কর্মীর পরিবার সহ সে একটি স্বাভাবিক জীবন যাপন করার ক্ষমতা রাখছে কিনা, সেই কারণে ন্যূনতম মজুরির এই দিকগুলি বিবেচনা করতে হবে। এক হচ্ছে আদর্শ পরিবার, যেখানে একজন উপার্জন করছেন এবং তার সাথে 3 জন ব্যক্তি তার উপরে ডিপেন্ডেন্ট। তারপরে ক্যালোরি গ্রহণ, অর্থাৎ খাদ্য সে কিভাবে গ্রহণ করবে। এবার একটা নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে 2700 ক্যালোরি, যেটা বলা হচ্ছে যে কোনো পরিবারে যে কোনো ব্যক্তির জন্য এটা প্রয়োজনীয়, প্রতিদিন প্রতি ব্যক্তির জন্য এইটুকু ক্যালোরি প্রয়োজন। এবং এটা এই সংখ্যাটা আমরা কোথা থেকে পাচ্ছি? 1957 সালে ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশের ওপরে ভিত্তি করে এটি তৈরি হয়েছে। এটা ছাড়াও রয়েছে পোশাকের চাহিদা, প্রতি পরিবারের বছরে বলা হচ্ছে 72 গজ কাপড় প্রয়োজন। এটিও কিন্তু 1957 সালে ভারতের শ্রম সম্মেলনের সুপারিশের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। 4 নম্বর হচ্ছে বাড়ি ভাড়া। এটা মেনেই নিতে হবে যে সমস্ত শ্রমিকই কিন্তু নিজের বাড়িতে থাকে না, এবং আমরা যখন কোনো অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, সামাজিক পরিবর্তনের সাথে আমরা কিন্তু এটাও দেখেছি যে বেশিরভাগ শ্রমিকরাই নিজেদের যেখানে বাড়ি বা নিজেরা যেখানে নিজেদের বাড়ি যেখানে তারা থাকেন সেই জায়গা থেকে তারা কিন্তু অন্য জায়গায় শিফট করে যান, যাকে মাইগ্রেশন অফ লেবারও বলে। এবং অন্য শহরে আমি যাচ্ছি কেন? স্বাভাবিকভাবেই বেশি বেতন পাওয়ার জন্য, ভালো কর্মের অপরচুনিটি পাওয়ার জন্য, বেশি কাজ পাওয়ার জন্য। পরিবার সহ অনেক সময় এরকম শ্রমিকরা অন্য জায়গায় যান, কখনো কখনো পরিবার ছাড়াও যান, শ্রমিক একাই হয়তো অন্য জায়গায় গিয়ে থাকছেন। এবার এখানে বুঝতে হবে যখন আমি অন্য জায়গায় যাচ্ছি, অন্য জায়গায় গিয়ে যখন কোনো শ্রমিক কাজ করছেন, তখন স্বাভাবিকভাবেই তার একটা বাড়ি ভাড়ার ব্যাপার থাকে। তো সেই বাড়ি ভাড়ার ব্যাপারটাও কিন্তু মাথায় রেখে ন্যূনতম মজুরিটি তৈরি করতে হবে। এবং বাড়ি ভাড়ার ব্যাপারের ক্ষেত্রেও কিন্তু আবার এখানে বলবো উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই যে আমরা এখানে বলছিলাম যে ভৌগোলিক লোকেশন, অর্থাৎ ভৌগোলিক অবস্থান তার কোথায়, এই জায়গাটা কিন্তু ওই বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। বিবিধ ব্যয়, জীবনে তো শুধু খাওয়ার, জামা কাপড় পরার আর
থাকার ব্যবস্থা ছাড়াও তো জীবনে আরো অনেক কিছু রয়েছে, এবং সেই বিবিধ ব্যয়গুলোকেও কিন্তু ন্যূনতম মজুরির মধ্যে রাখতে হবে। এবার এখানে বলে রাখি, যখন আমি ন্যূনতম মজুরি, যখন আমরা আগের লেকচারে যখন আমরা লিভিং ওয়েজের কথাটা বলেছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলোকে আমরা তার মধ্যে এনেছিলাম, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। কারণ এই যে বিবিধ ব্যয়ের যে ব্যাপারটা, যে ধারণাটা, এটা কিন্তু মিনিমাম ওয়েজে হয়তো নাও থাকতে পারে, কিন্তু ফেয়ার ওয়েজ বা লিভিং ওয়েজ, ফেয়ার ওয়েজ আরেকটু বেশি থাকে আর লিভিং ওয়েজ হচ্ছে দুটির মাঝামাঝি থাকে। এবার লিভিং ওয়েজের কথা যখন আমি বলছি, সেখানেও কিন্তু বিবিধ ব্যয় রয়েছে। তাহলে এখানে আমাদের বোঝার বিষয় কি, আমরা কিন্তু এখানে ভারত সরকারের বা ভারতের দ্বারা প্রণয়িত এই ন্যূনতম মজুরি আইনটির ব্যাপারে কথা বলছি। এবং যখন ভারত, আমাদের দেশ যখন ন্যূনতম মজুরি নির্ধারণ করার কথা বলছে, ন্যূনতম মজুরিটা কিন্তু আমরা শুধুমাত্র ওই খাওয়া, কাপড় পরা আর থাকার ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ রাখছি না। আমরা কিন্তু সেইখানে লিভিং ওয়েজের যে কনসেপ্টটা রয়েছে, যেখানে আমরা বাচ্চাদের শিক্ষা, যেখানটাতে আমরা বিবিধ ব্যয়, যেখানে আমরা চিকিৎসার কথা ভাবছি, যেখানে আমরা কিছু পরিমাণে হয়তো সেভিংসেরও কথা ভাবছি, যখন আমরা ন্যূনতম মজুরির আন্ডারে যখন এই আইনটা আমরা বিবেচনা করছি বা আমরা গভীরভাবে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন বলছে বা সরকার বলছেন যে ন্যূনতম মজুরিটা কিন্তু ন্যূনতম, অর্থাৎ যতটুকু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ রাখছি না, আমি কিন্তু লিভিং ওয়েজেসের দিকে ওপরে উঠছি। অর্থাৎ আমি যখন ন্যূনতম মজুরি আইনত যখন আমি নির্ধারণ করছি, সেটা কিন্তু ন্যূনতম নয়, সেটা কিন্তু লিভিং ওয়েজের দিকে। এবং এটাও বলতে হবে যে আমাদের সংবিধানেও কিন্তু এই বিষয়ে আমাদের নীতি রয়েছে। ফলে আমাদের সাংবিধানিক দিক থেকেও দেখতে গেলে কিন্তু এই জায়গাটা বোঝা এবং এই জায়গাটাকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলি যে আমরা আগে এই জায়গাটা তো বলা হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রবিধান হলো ধারা 9, যাতে রয়েছে কেন্দ্রীয় সরকারের ফ্লোর ওয়েজ নির্ধারণ করার ক্ষমতা। ধারা 7 রয়েছে ন্যূনতম মজুরির উপাদানের বিষয় আলোচনা করা হয়েছে। এটি বলছে যে যখন সরকার ন্যূনতম মজুরি স্থির বা রিভাইজ করে, সংশোধিত করে, তারা এই নিম্নলিখিত জিনিসগুলোর প্রতি বিচার করবেন। সেগুলো কি? একটি মূল মজুরির হার এবং একটি ভাতা, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় বেসিক রেট অফ ওয়েজেস অ্যান্ড অ্যান অ্যালাউয়েন্স। তাহলে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে একটা বেসিক রেট, অর্থাৎ একটা মজুরির হার তৈরি করা হবে, এবং অ্যান অ্যালাউয়েন্স অর্থাৎ একটি ভাতা তৈরি করা হবে। স্থির করবেন যেটা এই ধরনের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা, অর্থাৎ যেটাকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার বলা হয়, তার সাথে যতটা সম্ভব সামঞ্জস্যপূর্ণ হয়। মানে এই যখন আমি এই বেসিক রেট অফ ওয়েজেসটা যখন ন্যূনতম মজুরি নির্ধারণ করার সময় আমি যখন এটাকে আমি দেখছি, তখন আমাকে এটা বুঝতে হবে যে এই যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, অর্থাৎ দেশের সামাজিক এবং আর্থিক ব্যবস্থার পরিবর্তনের সাথে একটা মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যা যা জিনিসগুলো কস্ট অফ লিভিং এর মধ্যে আসে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লিভিং বোঝানোর জন্য আসে। এবং ব্যাখ্যা করে বলে দিই, এগুলো কিন্তু এই বিষয়গুলোই, এই যে এই বাড়ি ভাড়ার কথা, এই বিবিধ ব্যয়ের কথা, এই শিক্ষা, চিকিৎসা, বিনোদন, অর্থাৎ যেখানে এন্টারটেনমেন্টও রয়েছে, এই জিনিসগুলোকেই কিন্তু আমরা এখানে ডিনোট করছি। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের মধ্যে কিন্তু এই জিনিসগুলোও রয়েছে। তাহলে আমি যখন এই ন্যূনতম মজুরির ক্ষেত্রে যখন আমি একটা বেসিক রেট অফ ওয়েজ তৈরি করছি, যখন সরকার এটা নির্মাণ করছেন, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলোকে মাথায় রেখে, অর্থাৎ কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বারকে মাথায় রেখেই কিন্তু এই ন্যূনতম মজুরিটা নির্ধারণ করা হবে। এটা বলা হয় যে জীবনযাত্রার ব্যয় ভাতা অথবা কস্ট অফ লিভিং অ্যালাউয়েন্স। এই যে লিভিং ইন্ডেক্স নাম্বার যেটা আছে, এটাকে কস্ট অফ লিভিং অ্যালাউয়েন্স বলা হয়। জীবনযাত্রার ব্যয় ভাতা মানে কস্ট অফ লিভিং ইন্ডেক্স সহ বা ছাড়াই মজুরি একটি মূল হার, এবং যেখানে অনুমোদিত প্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে ছাড়ের নগদ মূল্য, যাকে বলা হয় ক্যাশ ভ্যালু অফ দ্য কনসেশন ইন রেসপেক্ট অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, এই জিনিসগুলোকেও কিন্তু ন্যূনতম মজুরির মধ্যে রাখা হবে। নির্ধারণ করার সময় এই জিনিসগুলোকেও মাথায় রাখতে হবে। একটি সর্বসমেত হার, যেখানে মূল হার, জীবনযাত্রার ব্যয় ভাতা এবং ছাড়ের নগদ মূল্য অনুভুক্ত থাকবে। ফলে আমি যখন ন্যূনতম মজুরি যখন সরকার নির্ধারণ করছে, তখন কিন্তু একটি মাত্র জিনিস মাথায় রেখে বা একটি মাত্র
অ্যাসপেক্ট দেখে সেই ন্যূনতম মজুরি কিন্তু নির্ধারণ করা হচ্ছে না। ন্যূনতম মজুরির মধ্যে কিন্তু আরো এমন অনেক কটা বিষয় আছে, যেটা যেমন ইকোনমিক্সের একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে এই কস্ট অফ লিভিং ইন্ডেক্স কত, সেটা কিভাবে বাড়ছে, পরিবর্তিত সময়ের সাথে কতটা বেড়েছে, এবং তার সাথে ন্যূনতম মজুরিটা আমাকে কতটা বাড়াতে হবে। সেই সাথে মাথায় রাখতে হবে যে আমি যাদের জন্য এই ন্যূনতম মজুরিটি নির্ধারণ করছি, তারা কি ধরনের কোন ক্লাস অফ লেবার, মানে কি ধরনের কাজ করছেন, তারা স্কিলড লেবার, তারা আনস্কিলড লেবার, তারা হাইলি স্কিলড লেবার, সেমি স্কিলড লেবার, এছাড়াও তারা কোন জায়গাতে কাজ করছে। সেই কারণে ন্যূনতম মজুরি কিন্তু সারা ভারতে যে একটা ন্যূনতম মজুরি তা কিন্তু নয়। মিনিমাম ওয়েজের যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু আলাদা আলাদা শহরে আলাদা আলাদা ক্যাটাগরির লোকের ওপর, অর্থাৎ কি ধরনের কাজ তিনি করছেন এবং সেই শহরে কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা কি, সেইটা মাথায় রেখেই কিন্তু ন্যূনতম মজুরিটি আলাদা আলাদা শহরে বা আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা ভাবে নির্ধারিত হয়। এবার সুতরাং এটা বলা যেতে পারে যে ব্যবহারিক ক্ষেত্রে ন্যূনতম মজুরিতে নিহিত থাকবে মৌলিক মজুরি, যেটাকে আমরা বেসিক ওয়েজ বলি। ভাতার মতো যে কোনো সংযোজনের আগে একজন কর্মচারী যে মূল বেতন পান তাকে বলা হয় বেসিক ওয়েজ। ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যাকে ডিএ বলা হয়, জীবনযাত্রার ব্যয়ের ওপরে মুদ্রাস্ফীত প্রভাব পূরণের জন্য একটি পরিবর্তনশীল ভাতা। ডিয়ারনেস অ্যালাউন্স বলতে কিন্তু ওই যে বললাম কোন শহরে থাকছে এবং সেই শহরের কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা কত তার উপরে, এবং চেঞ্জিং, এই যে পরিবর্তনশীল যে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা, সেইটার জন্য যে কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা বাড়ছে সেই জায়গাটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা ডিয়ারনেস অ্যালাউন্স কথাটা ব্যবহার করি। মাহার্ঘ ভাতা যেটা বলা হয় বাংলাতে। বাড়ি ভাড়ার ভাতা, এবং এটা ঐচ্ছিকও হতে পারে বা এটা অতিরিক্তও হতে পারে। অর্থাৎ ন্যূনতম মজুরির আমরা যখন মজুরির সংজ্ঞা দেখেছিলাম সেখানে কিন্তু এইচআর এর ব্যাপারটা কিন্তু ডাইরেক্টলি লেখা ছিল না। ওইখানে কিন্তু আমরা ডিয়ারনেস অ্যালাউন্স এবং বেসিক ওয়েজ এই দুটি জায়গায় কিন্তু আমরা প্রধানতভাবে দেখেছিলাম। এবার হাউস রেন্ট অ্যালাউন্স সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় মজুরির মধ্যে, কিন্তু সেটা অতিরিক্ত হয়, সেটা বেসিক ওয়েজের ওপরে হয়। প্রণোদনা অর্থাৎ বোনাস, এটা অতি অবশ্যই ঐচ্ছিক, অর্থাৎ যদি কোনো একটা বছরে যেই নিয়োগকর্তা আছে বা যে কোম্পানি আছে সে যদি লাভ করে অথবা প্রফিট যদি সে পায়, সেই প্রফিটের একটা অংশ তাকে দিতে হবে তার কর্মচারীদেরকে বা তার শ্রমিকদেরকে, এবং সেই কতটা অংশ সে দেবে সেটাকে বলা হয় বোনাস। ফলে এটা যদি প্রফিট হয়, যদি মুনাফা হয় কোনো একটা বছরে একটি কোম্পানি, তাহলে সেই ক্ষেত্রে সে দেবে, যদি না হয় তাহলে সে বোনাস নাও দিতে পারে। এবার আমরা দেখব ন্যূনতম মজুরি বা মিনিমাম ওয়েজ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক বিধানগুলি। প্রথমে চলে আসি ভারতের সংবিধানে। ভারতের সংবিধানে তৃতীয় এবং চতুর্থ খণ্ডে এমন বেশ কিছু প্রবিধান রয়েছে যা শ্রম আইন সম্পর্কিত বিধান নির্ণয় করে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ধারাগুলি আমরা আলোচনা করব, এবং এটা বলে রাখি যে সাংবিধানিক এই বিধানগুলিকে আমরা শ্রম আইনের প্রেক্ষাপটে কিন্তু বিশ্লেষণ করব। অর্থাৎ এই যে আইনগুলি, এই যে অনুচ্ছেদগুলি আমি এখন বলতে চলেছি, এগুলো কিন্তু কেবলমাত্র শ্রম আইনের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়। এগুলোর অনেক বৃহত্তর প্রযোজ্য আছে, এবং আলাদা আলাদা দিকে আলাদা আলাদা অ্যাসপেক্টস অন্যান্য আইনের দিকেও কিন্তু এগুলোকে আমরা দেখতে পারি, এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে যখন আমি এই তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগের এই অনুচ্ছেদগুলি আমি আপনাদের সাথে যখন আলোচনা করব, আমি শুধুমাত্র শ্রম আইনের প্রেক্ষাপটে কিন্তু এই আইনগুলোকে দেখব। তাহলে প্রথমেই হচ্ছে অনুচ্ছেদ 14, আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটির ব্যাপারে বলে। অর্থাৎ সাম্যের অধিকার একটি মৌলিক মানবাধিকার যা নিশ্চিত করে যে সমস্ত ব্যক্তির সাথে আইনের অধীনে এবং সমাজে সমানভাবে আচরণ করা হবে। সমতার অধিকার
সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করে এবং মজুরি প্রদানে বৈষম্য নিষিদ্ধ করে। ফলে আমি যখন বললাম যে এই অনুচ্ছেদটি অর্থাৎ 14 নম্বর অনুচ্ছেদটি যখন আমি লেবার ল শ্রম আইনের প্রেক্ষাপটে যখন আমি আলোচনা করছি, আমি কিন্তু এই জায়গাটাকে দেখছি যে সমান বেতন যাতে নিশ্চিত করে এবং মজুরি প্রদানে কোনো বৈষম্য না থাকে, সেই জায়গাটা থেকে আমি রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14কে আমি ব্যাখ্যা করছি শ্রম আইনের প্রেক্ষাপটে। এবার অনুচ্ছেদ 15-16। অনুচ্ছেদ 15 বলে যে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান বা এগুলির যে কোনো একটির ভিত্তিতেও বৈষম্য করতে পারে না। এবং ধারা 16তে বলা হচ্ছে যে রাষ্ট্রের অধীনে যে কোনো পদে নিয়োগ করা বা কর্মস্থানের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্যই সুযোগ সমতা নিশ্চিত করে। এই আইনের ক্ষেত্রে এটি প্রযোজ্য কারণ হচ্ছে এটির দ্বারা সকল শ্রমিকের জন্যই ন্যূনতম মজুরির আইনের বৈষম্যহীন প্রয়োগ সমর্থন করে। আবার বললাম যে এই জায়গাটা হচ্ছে এই দুটি অনুচ্ছেদের কনটেক্সটে এই জায়গাটাকে আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে শ্রম আইনের কনটেক্সটে এই দুটি অনুচ্ছেদকে আমরা বিবেচনা করতে পারি। অনুচ্ছেদ 21 কি বলছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ করেছে এবং এতে মর্যাদার সাথে, এটা খুব প্রয়োজনীয়, এতে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে ন্যূনতম মজুরি অর্জন করা এবং অধিকারের মধ্যে আমরা দেখতে পারি। তো ন্যূনতম মজুরি আমরা যাতে পাই এবং সেই ন্যূনতম মজুরিটা যাতে লিভিং ওয়েজ হয়, সেই জায়গাটা কিন্তু আমাদের রাইটস টু লাইফের মধ্যে, যেটা আর্টিকেল 14 এর মধ্যে আছে, সেটাও আমরা দেখতে পাই। অনুচ্ছেদ 23, এই অনুচ্ছেদটি মানুষের পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করে। এটি ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা শোষণমূলক কার্যকলাপ থেকে সুরক্ষা দেয়। এই অনুচ্ছেদ অনুযায়ী মানুষ কেনা বেচা এবং জোর করে কাজ করানো খুব গুরুত্বপূর্ণ বা কোনো ধরনের বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে। এবার অনুচ্ছেদ 24, এই অনুচ্ছেদটি শ্রমের অধিকার সম্পর্কিত এবং এটি 14 বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানা বা খানিতে বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করে। এই ধারাটি শিশু অধিকার এবং সুরক্ষা। এবারে আমরা দেখব চতুর্থ ভাগ অর্থাৎ পার্ট 4-এ কি কি প্রধানত আইন আছে যেগুলি আমরা শ্রম আইনের কনটেক্সটে ভাবতে পারি। অনুচ্ছেদ 38, এটি একটি সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করে, মানুষ কল্যাণের মানুষ কল্যাণকে উৎসাহিত করে। অনুচ্ছেদ 29, এ, ই এবং এফ। অনুচ্ছেদ 29-এ অনেক কটা, 39-এ অনেক কটা সাবক্লজ আছে। আমরা এখানে 3টে সাবক্লজ দেখছি, এ, ই এবং এফ। এই অনুচ্ছেদটি শ্রম কল্যাণের ভূমিকা পালন করেন। রাষ্ট্রকে নির্দেশ দেয় যে নাগরিকদের, পুরুষ বা মহিলা উভয়কেই সমানভাবে জীবিকা নির্বাহের পর্যাপ্ত উপায় এবং অধিকার নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার ফলে সম্পদ ও উৎপাদনের উপায়গুলি সাধারণ ক্ষতির দিকে যাতে না যায় সেটাও দেখা হবে এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্যই সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করে। অনুচ্ছেদ 41, কিছু ক্ষেত্রে কাজ করার, শিক্ষার এবং জনসাধারণের সহায়তা পাওয়ার অধিকার প্রদান করছে। অনুচ্ছেদ 42, কাজের ন্যায্য বা মানবিক পরিস্থিতি স্থাপন করা এবং মাতৃকালীন সুবিধা। এই আইনটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, যেটাকে আমরা আগেও কথা বলবো, যেটা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট বলা হয়। এই অনুচ্ছেদের ওপরে ভিত্তি করে কিন্তু এই শ্রম আইনের মধ্যে এই আইনটিকে আনা হয়েছিল। আমরা এই আইনটির ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব পরে কিছু লেকচারের মধ্যে। তো মাতৃত্বকালীন সুবিধার বিধান সম্পর্কেও বলা হয়েছে। অনুচ্ছেদ 43, শ্রমিকদের জন্য একটি ন্যায্য জীবনযাত্রা এবং উপযুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। ন্যায্য জীবনযাত্রা অর্থাৎ এটাকে আমরা যেটা লিভিং ওয়েজেস এর কথা বলছিলাম, সেটা আমাদের সংবিধানেই দেওয়া আছে, এবং উপযুক্ত কাজের পরিবেশ, যেটাকে আমরা কন্ডিশনস অফ লেবার।
এই জিনিসগুলোকেও আমরা এখানে দেখব, এগুলো নিশ্চিত করা হয়েছে। এবার আন্তর্জাতিক শ্রম সংস্থা মজুরি সংক্রান্ত কিছু কনভেনশন। এবার আমরা দেখে নেব বিচার বিভাগের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ। আমরা তো জানি যে আমরা তো এখানে আইন ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, এবং যখন আমরা আইন ব্যবস্থা নিয়ে আলোচনা করি তখন মাথায় রাখতে হবে যে আইনটা বানায় তো পার্লামেন্ট, কিন্তু আইনটা বানানোর পরে যখন কোনো প্রবলেম আসে, যখন সেইটার বিষয়ে কিছু ব্যাখ্যা করতে হয়, সেটার সংজ্ঞাকে দেখে কোনো একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে সেই আইনটি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব বা কি করব, কিভাবে দেখা হয়, সেই আইনি অধিকারটাকে আমরা কিভাবে নিজেদের জীবনে বা জীবনযাত্রায় আমরা সেটাকে নিতে পারি, দেখতে পারি। আর লেবার লয়ের কনটেক্সটে যে আইনগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, যে অধিকারগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, সেই অধিকারগুলির ভিত্তিতে যখন কোনো প্রবলেম আসছে বা কেউ বুঝতে পারছে না যে সেই আইনগুলি তার উপরে কিভাবে অ্যাপ্লিকেবল হবে, কিভাবে সেই আইনগুলি নিয়ে নিজের রাইটস নিয়ে সে লড়বে, সেই জায়গাগুলোর কাছে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেতে হয় কোর্টের কাছে। তো আইন বানানোটা পার্লামেন্টের উপরে, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, কিন্তু এইটাও বুঝতে হবে যে বিচার বিভাগেরও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে। সেই বিচার বিভাগ যখন এই কেসগুলো, যখন এই মামলাগুলো যখন আদালতে আসে, তারা কিন্তু এই যে বানানো আইন, এই যে আমরা এতক্ষণ ধরে পর্যালোচনা করছিলাম এই আইনগুলির ব্যাপারে, সেই আইনগুলোর ভিত্তিতেই কিন্তু রাইটস বা জাজমেন্ট, সেই রাইটসগুলোকে এস্টাবলিশ করা এবং সেই জাজমেন্টগুলোকে দেওয়া, সেইটা কিন্তু আইন বিভাগের কাজ। ফলে এখানে আমরা দেখি যে এই বিচার বিভাগের এই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ, মানে এই যে আইনগুলি আমরা এতক্ষণ বিবেচনা করছি, আইনগুলি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেই আইনগুলিকে কিভাবে, আইনগুলোর ভিত্তিতে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে জনকল্যাণের জন্য, স্বার্থে। তাহলে প্রথম হচ্ছে বিজয় কটন মিলস লিমিটেড ভার্সেস স্টেট অফ আজমের। এটা 1954 সালের একটি নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মামলাটি ন্যূনতম মজুরি আইনের সাংবিধানিক বৈধতার ওপরে দৃষ্টি নিবদ্ধ করে। তারপরে হচ্ছে পিইউডিআর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটি 1982 সালের সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এই মামলাটিতে কোর্ট বলে যে সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদ দের অধীনে ন্যূনতম মজুরি না দেওয়া এক ধরনের জোরপূর্বক শ্রম। খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, আইনি নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ এটা, যেখানে বলা হচ্ছে যে আমরা যখন 23 নম্বর, এখানে একটু দেখি, আমরা যখন এই 23 নম্বর অনুচ্ছেদটি পড়ছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম যে জোর করে যদি কাউকে কাজ করানো হয় অথবা বাধ্যতামূলকভাবে যদি কারো শ্রম নেওয়া হয়, সেটাও কিন্তু অনুচ্ছেদ 23 সেটা নিষিদ্ধ করছে। এবার আমরা যখন এই পিইউডিআর, যেটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়, যে যখন কাউকে ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না, অর্থাৎ জোর করে তাকে কাজ করানো হচ্ছে, সেটা কিন্তু নয়, জোর করে কাজ করানো হচ্ছে না এবং বাধ্যতামূলকভাবেও কাজ করানো হচ্ছে না, কিন্তু যখন তাকে ন্যূনতম মজুরি দেওয়া হয় না, সেটাও কিন্তু ওই যে আইনটি, 23 নম্বর অনুচ্ছেদের আইনটি তার মধ্যে পড়ে এবং এটা তার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট হচ্ছে সঞ্জিত রয় ভার্সেস স্টেট অফ রাজস্থান। এটা 1983 সালের জাজমেন্ট সুপ্রিম কোর্টে। এতে কোর্ট নির্ধারণ করে যে ত্রাণ কাজের সময় অর্থাৎ যখন ফেমাইন রিলেটেড কাজ, সেই সময়ও কিন্তু ন্যূনতম মজুরিটি দিতে হবে। ফলে কেউ যদি স্বেচ্ছায় এমন কোনো জায়গায় গিয়ে কোনো কাজ করছে যেখানটাতে সমাজ কল্যাণের জন্য যদি কোনো কাজ করে এবং তাকে যদি কোনো মজুরি দেওয়া হয়, সেটাও কিন্তু ন্যূনতম মজুরি তাকে অন্তত দিতে হবে। এবং আরেকটি কেস যেটা আমি বলবো সেটা হচ্ছে রেপ্টাকস ব্রেড অ্যান্ড কোম্পানি ভার্সেস ওয়ার্কম্যান। এটা 1992 সালের সুপ্রিম কোর্টের নির্দেশ। এটি ন্যায্য মজুরির কাঠামোর অংশ হিসেবে মৌলিক চাহিদা, স্বাস্থ্য সেবা, যেগুলো আমরা ওই যে লিভিং ওয়েজের কনসেপ্ট, যেটা এগুলো কিন্তু সবকটাই কিন্তু লিভিং ওয়েজের কনসেপ্ট। এই যে লিভিং ওয়েজের কনসেপ্টগুলো কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে 1992 সালে যে এগুলোও কিন্তু ন্যূনতম মজুরির মধ্যে আসতে হয়, এগুলো কিন্তু একটি ন্যায্য অধিকার হিসেবে আমরা দেখছি।
এবার শেষের দিকে আসছি আমরা এই লেকচারে, যেখানে ন্যূনতম মজুরির একটা ছোট্ট উপসংহার আমি দেব যে অতএব এই মজুরি কোড 2019-এর অধীনে ন্যূনতম মজুরি নির্ধারণ নিশ্চিত করে যে শ্রমিকরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পান। ক্ষতিপূরণ অর্থাৎ এখানে আমি ওয়েজেস বলতে চাইছি। নিয়োগকর্তারা একটি কাঠামোগত মজুরির ব্যবস্থা অনুসরণ করেন, এটা খুব দরকারি। যেমন আমরা আগে দেখেছি অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা মজুরি দিতে চান না, কম মজুরি দিতে চান, বেশি কাজ করায়। এই ধরনের যে জায়গাগুলো, সেগুলো থেকে যাতে আমরা যদি একটা আইনি কাঠামো তৈরি করি, যেমন এই আইনটা যেমন একটা কাঠামো তৈরি করছে, সেই আইনি কাঠামোর মধ্যে থাকলে কিন্তু নিয়োগকর্তারা সাধারণভাবে এইরকম নির্যাতন বা এইরকম শোষণ তারা করতে পারেন না। আঞ্চলিক এবং পেশাভিত্তিক চাহিদার পূরণ করা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের মান উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক ন্যায় বিচারকে উৎসাহিত করা। অর্থনৈতিক ন্যায় বিচার এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা পুরোপুরি এই যে এই শ্রম আইনটির বিষয়ে যে আমরা আলোচনা করছি, এখানে কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারটা একটি কেন্দ্রবিন্দু, এবং সেই কেন্দ্রবিন্দুকে ঘুরেই কিন্তু এই পুরো আইনটা বানানো হয়েছে, পুরো আইনটি তৈরি করা হয়েছে। ফলে আমরা যখন ন্যূনতম মজুরি নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, আমরা দেখলাম যে এই ন্যূনতম মজুরির যে ধারণাটি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই আমরা যখন কাজ করি, আমরা যখন আমাদের কোনো শ্রমিক বা যে কেউ যখন আমরা কোনো চাকরি করছি, কোনো কাজ করছি অন্য কারোর জন্য, অন্য কোনো সংস্থানের জন্য, যখন আমাদের শ্রমটা আমরা দিচ্ছি, আমাদের কিন্তু একটি মাত্র কারণ হচ্ছে যে আমরা টাকা উপার্জন করছি। ফলে অর্থনীতির জায়গা থেকে এই বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু এই শ্রমের পুরো ধারণাটি, এটা কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার উপরে নির্ধারিত। ফলে আমি যখন কাজ করছি, স্বাভাবিকভাবেই আমি তার পরিপ্রেক্ষিতে আমি চাইবো যে আমাকে একটি ঠিকঠাক সাধারণ জীবনযাপন যাতে আমি অতিবাহন করতে পারি, সেই জন্য আমাকে ওইটুকু মজুরি দেওয়া হোক। এবং এই যে ন্যূনতম মজুরির কথা আমরা বলছি, আগের লেকচারে যেমন আমরা দেখেছিলাম যে ন্যূনতম মজুরির যে এই ধারণাটি, এটা কিন্তু ন্যূনতম অর্থাৎ কেবলমাত্র আমার বেসিক নিড, অর্থাৎ আমার খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, শুধু ওইটুকু নিয়ে কিন্তু, ওইটুকু ঘিরে কিন্তু ভাবলে চলবে না। আমরা যখন এতক্ষণ ধরে এই ন্যূনতম মজুরি নির্ধারণের ব্যাখ্যাগুলো দেখছিলাম, বা আইন কিভাবে এই জায়গাগুলোকে বোঝাচ্ছে, আইন এই ধারণাগুলিকে কিভাবে নীতির মধ্যে নিয়ে আসছে, এই জায়গাগুলোকে যখন আমরা দেখছি, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে ন্যূনতম মজুরি অর্থাৎ খেয়ে পড়ে বেঁচে থাকা নয়। ভারতবর্ষ এই সময় এই যে নতুন আইনগুলিও বানিয়েছে, এই সময়ে তার চিন্তা ভাবনা হচ্ছে উন্নয়ন এবং প্রগতিশীল আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে শ্রম জিনিসটাকে, এই যে লেবারের যে কনসেপ্টটা, লেবারের ধারণা, এই শ্রমের ধারণাটিকেও কিন্তু আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। এবং এইটি উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই মিনিমাম ওয়েজটাকে আমরা শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার মধ্যে সীমিত না রাখা। এই মিনিমাম ওয়েজ অর্থ হচ্ছে লিভিং ওয়েজ, মানে যেখানে আমি বাকি আমার জীবন ধারণের জন্য যে বাকি জিনিসগুলোর প্রয়োজন, আমি কিন্তু সেইগুলোকেও দেখছি। ফলে ন্যূনতম মজুরি যখন আমরা এই কথাটি বলি, বা যখন এই আইনটি আমরা বুঝছি, আমাদের এটা মাথায় রাখতে হবে, ন্যূনতম মজুরি কিন্তু ন্যূনতম ইন দ্যাট ওই সেন্সে ন্যূনতম কিন্তু নয়। ন্যূনতম অর্থাৎ হচ্ছে যে লিভিং ওয়েজ, যার মধ্যে আমার খেয়ে পড়ে বেঁচে থাকা তো রয়েছে, বা আমার ওপরে যারা ডিপেন্ডেন্ট তাদেরও খেয়ে পড়ে বেঁচে থাকা রয়েছে, কিন্তু তার সাথেও আমার বাকি যেই জিনিসগুলো জীবনযাপনের জন্য প্রয়োজন, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা বানানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যেমন বাচ্চাদের শিক্ষা, যেমন হেলথ সার্ভিসেস, যেমন ধরুন স্বাভাবিকভাবে কিছু এন্টারটেনমেন্টের জিনিসপত্র এবং সেভিংস, এই সব জিনিসগুলো কিন্তু আমার ন্যূনতম মজুরি, যেটাকে আমরা লিভিং ওয়েজ হিসেবে আগে ধারণাটি বুঝেছিলাম, ভারতে কিন্তু এখন ন্যূনতম মজুরির মধ্যে সেই ধারণাটি এখন অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এই জায়গাটা আমাদের মাথায় রেখে আমরা যখন এই আইনটি পড়ছি বা এই আইনটি আলোচনা করছি বা বিবেচনা করছি, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। অনেক ধন্যবাদ।